বন্ধুরা, আমরা গত সপ্তাহেই শুরু করেছিলাম মহাকাশে বিস্ময়। প্রথম পর্ব দিয়ে শুরু করেছিলাম মহাকাশকে আরেকটু কাছে জানা। আজকে ৭৪তম স্বাধীনতা দিবসের স্বাধীনতা দিবসে আমরা উপস্থিত হয়েছি। দেশের বিভিন্ন আশা প্রত্যাশা নিয়ে আমরা নতুন ভাবে চলার পথ দেখছি। এমন অবস্থায় মহাকাশ গবেষণাতেও ভারত পিছিয়ে নেই। ভারত বিভিন্ন ভাবে মহাকাশ গবেষণায় নিজের অস্তিত্ব প্রমাণ করছে বারবার। আমরা আজকের এই দ্বিতীয় পর্বে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে মহাকাশ গবেষণা কোন পথে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন ডক্টর মধুব্রতা চ্যাটার্জি। কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আর যেটা বললে, মহাকাশ গবেষণায় ভারত শুধু নিজের অস্তিত্বই প্রমাণ করছে না, নিজেকে একেবারে ওপরের দিকে নিয়ে গেছে। পৃথিবীর সমস্ত দেশের মধ্যে তৃতীয় বা চতুর্থ স্থানে বেশিরভাগ অ্যাচিভমেন্টসের দিক থেকে। অবশ্যই ইউএসএ এবং ইউএসএসআর একটা সময়তে ওদের অ্যাচিভমেন্টগুলো ওরা নাম্বার 1-2-তে আসছে, কিন্তু তাছাড়া অন্যান্য প্রচুর সেক্টরে আমরা দেখতে পাচ্ছি 3 বা 4 নম্বরে পৃথিবীতে রয়েছে। তো এটা মহাকাশ গবেষণা ভারতের জন্য একটা প্রচন্ড গর্বের বিষয়, এটা যেখানে আমরা আমাদের একটা অনেক এগিয়ে আছি। গর্বের বিষয়। সুইজারল্যান্ডের জায়গা থেকে ভারতের হয়ে কথা বলা এবং মহাকাশ গবেষণায় একজন নিজেকে প্রতিষ্ঠিত করা, এটাও একটা স্ট্রাগল এবং এটাও একটা প্রমাণ করার জায়গা। আমরা প্রথমেই আলোচনাতে ফিরে আসি। দ্বিতীয় পর্বের যে আলোচনাতে, সেটা হলো যে আজকে আমরা একটু রকেট টেকনোলজি নিয়ে আলোচনা করব। এছাড়া ভারতবর্ষের মহাকাশের গবেষণা নিয়ে আলোচনা করব। রাকেশ শর্মাকে আমরা দেখেছি মহাকাশে, উনি নভোচারী ছিলেন, সোভিয়েত ইউনিয়নের মহাকাশ গবেষণায় উনি একটা উপস্থিতি রেখেছিলেন। পিএসএলভি, জিএসএলভি এবং এসএসএলভি এই উপগ্রহগুলো আমরা পাঠিয়েছি মহাকাশে, এবং সেখানেই মাইলস্টোন ভারতবর্ষের। কিভাবে দেখছো এই উপগ্রহগুলোকে, কিভাবে কাজ করেছে এবং কি কি গবেষণায় তারা নতুন দিগন্ত খুলে দিয়েছে ভারতবর্ষকে? এই যে তুমি বললে পিএসএলভি, জিএসএলভি, এসএসএলভি, এগুলো হলো দেখো শেষের দিকে রয়েছে এসএলভি। এসএলভি মানে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। তো এগুলো হচ্ছে সেই রকেটগুলো যেগুলো আমাদের স্যাটেলাইট বা পেলোডকে আমরা মহাকাশে, অন্তরিক্ষে যেখানে যে অরবিটে প্লেস করতে চাইছি সেইগুলো করতে আমাদের সাহায্য করে। তো এগুলো সবাই তাই জন্য স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। এবার সামনে যে লেটারগুলো রয়েছে, ধরো পিএসএলভি, সেখানে পি স্ট্যান্ড করছে পোলার, আর জি স্ট্যান্ড করছে জিও স্টেশনারি, আর এস যেটা সেটা হচ্ছে স্মল স্যাটেলাইট। আমি এক এক করে সব কটাতে আসছি। প্রথমে যেটা হচ্ছে পিএসএলভির কথা যেটা বললে, সেটা হচ্ছে আমরা পোলার অরবিটে যখন স্যাটেলাইট লঞ্চ করতে চাইছি তখন আমরা পিএসএলভি ইউজ করি। পিএসএলভি মানে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ইউজ করছি। এটাতে কি হচ্ছে, 4টে স্টেজ রয়েছে, স্টেজ 1, 2, 3, 4। এর মধ্যে স্টেজ 1 আর স্টেজ 3 এখানে সলিড ফিউয়েল থাকে, স্টেজ 2 আর স্টেজ 4 এ লিকুইড ফিউয়েল থাকে। এবার ধরো তোমার অতটা পেলোড হেভি নয়, তখন সেক্ষেত্রে 4th স্টেজটাকে আমরা অফ করে দিতে পারি। সেইভাবে ডিজাইনটাকে কাস্টমাইজড করা হয়। আর পোলার ব্যাপারটা হচ্ছে, ধরো রিমোট সেন্সিং বা ইমেজিং, আমরা যেরকম আজকাল গুগলে দেখি যে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি পৃথিবীর, সেই ইমেজিং স্যাটেলাইট, এক্স্যাক্টলি এইগুলো যে দেখছি, এগুলো আমরা তখন সেই স্যাটেলাইট গুলো প্লেস করার জন্য আমরা পিএসএলভি ইউজ করছি। কি হচ্ছে, ওটাকে সান সিনক্রোনাস অরবিটে প্লেস করতে হচ্ছে। তাতে কি হয়, যখন সূর্যের আলো রয়েছে, অর্থাৎ যখন ডে টাইম, সেই সময় স্যাটেলাইট গুলো ছবি ক্যাপচার করবে। তো পিএসএলভি কিন্তু প্রচন্ড একটা কি বলবো, প্রচন্ড ভরসা করা যায় সেই রকমের একটা রকেট। মোর দ্যান 2 decades ধরে খুব ভালো পারফর্ম করছে পিএসএলভি। তো এবার ধরো জিএসএলভি যেরকম পিএসএলভি বললাম যে তোমার পোলার অরবিটে যখন প্লেস করছি তখন আমরা পিএসএলভি ইউজ করছি। আর জিএসএলভিটা কখন করছি, যখন জিও স্টেশনারি স্যাটেলাইট, ধরো কমিউনিকেশন স্যাটেলাইট যেগুলো, তো ওই স্যাটেলাইট গুলো খুব ভারী রান করছে। পিএসএলভিটা লো আর্থ অরবিটের জন্য ইউজ করা হয়, যদিও মার্স মিশনে পরে ইউজ করা হয়েছিল, কিন্তু মেইন পারপাসটা হচ্ছে লো আর্থ অরবিটের জন্য পিএসএলভি। আর জিএসএলভি হচ্ছে জিও অরবিটের জন্য।
তো যেখানে কমিউনিকেশন স্যাটেলাইটস গুলো যেগুলো ধরো 4 টন 4 6 আপ টু 9 10 টন যেতে পারে, তো ওগুলো হেভি রকেট জিএসএলভিটা। ওকে। তো তখন আমাদের জিএসএলভি দরকার হচ্ছে। ওটাতে কি হচ্ছে, পৃথিবীর কোনো লোকেশন থেকে স্যাটেলাইটটা সবসময় স্টেশনারি লাগছে ওই লোকেশনটা। তো মেইনলি যেটা হচ্ছে কি পারপাস, তার উপর আমরা লঞ্চ ভেহিকলটাকে চুজ করছি। যদি পোলার অরবিটে প্লেস করতে হচ্ছে পিএসএলভি চুজ করছি, যদি জিও অরবিটে প্লেস করতে হচ্ছে জিএসএলভি চুজ করছি। সেই রকমের এসএসএলভিটা কি করছে, এসএসএলভিটা এখন খুব স্মল স্যাটেলাইটের একটা ডিমান্ড পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে দেখা যাচ্ছে। তো তার জন্য তো আমাদের জিএসএলভি দরকার নেই, সেক্ষেত্রে এসএসএলভি মানে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। তাহলে কি তাতে জ্বালানি কম, তার সাইজটা ছোট, যদি সেটা কি ধরনের কাজ করবে এসএসএলভি তে, কি ধরনের স্যাটেলাইট তারা ট্রান্সপোর্ট করছে? এসএসএলভি মেইনলি যেটা করবে সেটা হচ্ছে কিউবস্যাটস। কিউবস্যাটস গুলো খুব ছোট স্যাটেলাইট, ধরো 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটারকে 1 কিউব বলা হয়। সেরকম ধরো 2-3টে স্যাটেলাইট একসঙ্গে জুড়লে 2U 3U, সো ভেরি ভেরি স্মল স্যাটেলাইটস, 2-3 কেজি 500 কেজির মধ্যে হয়ে যাচ্ছে। whereas তখন এসএসএলভিটা ইউজ করবো, কারণ কি আমার পেলোড মাসটা তো বেশি নয়, তাহলে আমি বেশি জ্বালানি খরচা করে একটা রকেটকে পাঠাবো কেন। আর যখন আমাদের খুব হেভি মানে 4 টন একটা কমিউনিকেশন স্যাটেলাইট প্লেস করতে হচ্ছে জিও স্টেশনারি অরবিটে, যেটা অনেকটা উঁচুতে, তখন আমরা জিএসএলভিটা ইউজ করব। তো পুরো জিনিসটাই ডিপেন্ড করছে কোন লঞ্চ ভেহিকল তুমি ইউজ করবে, কি পারপাস, মানে কোন অরবিটে স্যাটেলাইটটা নিয়ে যাব এবং সেই স্যাটেলাইটের পেলোড মাস। এটা তো গেলাম যে কোন কোন অরবিটে কি ধরনের স্যাটেলাইট আমরা পাঠাবো, এটা আমরা কোন কোন দেশের সঙ্গে কাজ করেছি বা এর মাইলস্টোনটা কিরকম ভাবে তুমি দেখছো এই তিনটে যে রকেট? সমস্ত দেশের সঙ্গে, মানে বলতে গেলে যে মানে পিএসএলভি এত একটা ভরসা করা যায় এবং তার প্রাইসটা এতটা কম কম্পেয়ার টু যখন তুমি দেখো ডলারে বা মানে ক্যালকুলেশনটা হচ্ছে সেখান থেকে যখন আইএনআর-এ যাচ্ছে, তখন কি হচ্ছে একটা চিপার অপশন হচ্ছে এমনিতেই পিএসএলভি ইউজ করা। তাই জন্য পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্যাটেলাইট, কারণ স্যাটেলাইট লঞ্চিং ফেসিলিটিটা তো সব দেশের নেই, তো কিন্তু স্যাটেলাইট বানানোটা সোজা, কিন্তু স্যাটেলাইট লঞ্চ ভেহিকল থাকার মতো মানে রকেটস থাকার সেই ফেসিলিটিটা সব দেশের নেই। তো সেক্ষেত্রে তারা ইন্ডিয়াকে কন্ট্যাক্ট করে। আচ্ছা, এই লঞ্চ প্যাড তো ইন্ডিয়া থেকে প্রথমে চালু হয়নি, মানে এটা কেন ইন্ডিয়াতে করতে পারলো না? মানে অলরেডি মানে ট্রান্সপোর্ট ভেহিকল বানাতে পারছি কিন্তু লঞ্চ প্যাডটা বানাতে পারলাম না, এটা কি কারণ দেখতে পাচ্ছ? না, শ্রীহরিকোটাতে তো আছে, যেটা শ্রীহরিকোটা ওটাই তো তোমার ইন্ডিয়ান গ্রেনাডা থেকে বেরোতো না, গ্রেনাডা থেকে লঞ্চ হতো প্রথমে। ফার্স্ট লঞ্চ মানে ইন্ডিয়া থেকে হয়নি, ইএসএলভি ফার্স্ট লঞ্চ। তো তোমার এখন শ্রীহরিকোটাতে তো হচ্ছে। এটা একটা অ্যাচিভমেন্ট হিসেবে বলা যায়। আর একটা বড় অ্যাচিভমেন্ট আমরা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, নেক্সট যে প্রশ্নটা এসেই যায়, মানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো যে আমরা মার্সে পদার্পণ করবো কিনা, কবে করব। যদিও আমরা মঙ্গলযানের মানে আমি বলবো অ্যাচিভমেন্টের জায়গায় আমরা পৌঁছে গেছি। মঙ্গলযানটাকে যদি একটু ব্যাখ্যা করো, মানে মঙ্গলযান ভারতবর্ষের ক্ষেত্রে একটা অন্যতম মাইলস্টোন। হ্যাঁ, একদম অন্যতম মাইলস্টোন। আর আমার এটার সঙ্গে একটা মানে পার্সোনাল ভালো লাগার জায়গা ক্রিয়েট হয়েছিল। কি হয়েছিল, মানে ধরো 2014-এ 65th ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেস টরন্টোতে হয়েছিল, তো আমি ওটায় পার্ট নিতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে যাকে বলে, আমরা যেটাকে বলি না মানে গর্বে বুক ফুলে যাওয়া, সেই রকমের ব্যাপার হয়েছিল। তো ওখানে তো অফকোর্স মানে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেসের সব দেশ যারা স্পেস নিয়ে গবেষণা করেন তারা আসেন, ইসরোর চেয়ারম্যান আসেন, প্রতিটি মানে সব জায়গাকার ডিরেক্টর জেনারেলসরা আসেন, প্রত্যেকটা মানে নাসা, ইসা, রসকসমস, জ্যাক্সা যেটা জাপানের, ইসরোর প্রচুর সায়েন্টিস্টের সঙ্গে তখন আলাপ হয়েছিল। কিন্তু যেটা হচ্ছিল সেটা হচ্ছিল মানে অ্যাকচুয়ালি আমাকে দেখে তো ইন্ডিয়ান সবাই বুঝতে পারছে, আর বুঝতে পারি কেন ওটা কনগ্রাচুলেট করতে আমার এত ভালো লাগছিল, মানে ওটা অ্যামেজিং ছিল। মানে কিভাবে এই এক্সপেরিমেন্টটা বা বলবো যে এক্সপ্লোরেশনটা কিভাবে এটা করতে পারলো?
ওটা তোমার একটুখানি মানে কি হয়েছে, যেরকম ধরো ওই এক্সাক্ট ওই সময়তেই নাসার আর একটা মার্স মিশন করা হয়েছিল, কিন্তু ওদের যেহেতু রকেটের অনেক হাই পাওয়ার ওদের লঞ্চিং ভেহিকলটা, সেটা ইন্ডিয়ার কাছে ছিল না, তখন ইন্ডিয়া কি করেছিল, পিএসএলভি ইউজ করেছিল, কিন্তু এমন ভাবে মানে অরবিট ট্রান্সফার করতে করতে গিয়েছিল যে একটু সময় হয়তো বেশি লাগবে, কিন্তু অনেক লো কস্টে ও মানে মার্সের অরবিটে ইনজেক্টটা করতে পেরেছিল। তো মানে সময় সাপেক্ষ, কিন্তু মানে কস্টটা অনেকটা কম লাগে। তো সেই রকমই মানে ধরো মানে শুধু মানে মঙ্গলায়ান তো বটেই, এবং সেই সময় চন্দ্রায়ন 1, চন্দ্রায়ন 2, তার আগে পরে প্রত্যেকটা যে ইসরোর মিশন, প্রত্যেকটা মানে আমাদের ভীষণ গর্বের একটা জায়গা। এরকম ধরো মানে এখান থেকে আমরা এক্সপ্লোরেশনে কিভাবে কি পেলাম, মানে এটার যদি একটু তথ্য যদি আমাদের দর্শকদের সামনে দাও। হ্যাঁ, ধরো চন্দ্রায়ন যেটা প্রথমটাই হয়েছিল, চন্দ্রায়ন 1-এ, তো ওটাতে তো চাঁদে মানে লুনার ল্যান্ডিং হয়নি, ওটাতে খালি চাঁদে জল আছে কিনা সেটা দেখা হয়েছিল, এবং সেটা খুব সাকসেসফুল একটা মিশন ছিল। এবং তারপর সেটা ধরো 2009 সাল নাগাদ হয়েছিল, ইফ আই এম নট রং। তো আর চন্দ্রায়ন 2টা তো কিছুদিন আগে হলো। তো ন্যাচারালি একটা মিশনের পর মানে যদিও চন্দ্রায়ন 2-এর যে মিশনটা সেটা করার চেষ্টা করা হয়েছিল মানে অ্যাপোলোর 50 ইয়ার্সের সময় একই সঙ্গে কোইনসাইড করানোর জন্য, কিন্তু সেটা কোনো টেকনিক্যাল কারণে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু যখন হলো তখন আমি দেখেছিলাম যে অনেকে খুব দুঃখ পেয়েছিলেন যে ওই ল্যান্ডিংটা ঠিকভাবে, সফট ল্যান্ডিংটা হয়নি বলে। কিন্তু আমি একটুও দুঃখ পাইনি পার্সোনালি, কারণ ব্যাপারটা হচ্ছে ওটা ছিল 1/3 অফ দ্য এন্টায়ার মিশন। ধরো তোমার মানে ধরো চন্দ্রায়ন 2টাকে যদি এক্সাম্পল ধরি, ওটাতে তো 3টে পার্ট ছিল, ল্যান্ডার, রোভার, অরবাইটার। তো অরবাইটারের লাইফ টাইম এমনিতেই তোমার 1 বছরের জন্য ডিজাইন করা হচ্ছে। আর ধরো এই যে ল্যান্ডার, মানে অরবাইটারটা তো মুনকে অরবিট করবে, এবং সেখান থেকে ল্যান্ডারটা যাবে মুনে, এবং ল্যান্ডার থেকে রোভারটা বেরিয়ে তোমার মুনের সমস্ত ইনফরমেশন গুলো, যেগুলো সায়েন্টিফিক ইনফরমেশন কালেক্ট করার, সেইগুলো করবে। তো সেই সময়তে এবার কি অরবাইটারটা তো ঠিক মতো করে কাজ করেছে, যেটা 1 বছরের জন্য মিশন ডিজাইন করা হয়েছিল। আর ধরো ল্যান্ডার এবং রোভারের সেটা অফকোর্স মানে একটু তো খারাপ লাগে, ওটা ঠিকভাবে কাজ করতে পারলে আমরা একটা বেঞ্চমার্ক তৈরি হতো, কিন্তু ওটা তোমার 15 দিনের মিশন সাইকেল ছিল। কারণ কি হয়, চাঁদে তোমার 15 দিন আর 15 দিন রাত থাকে। তো এবার যদি তুমি ধরো প্রথম দিনে, যেটা ফার্স্ট যেদিনকে সান আসছে, সেদিনকে যদি ল্যান্ড করতে না পারো, তাহলে তোমাকে আবার 1টা মাস পুরো ওয়েট করতে হয়। তো কারণ কি, না হলে তোমার 15 দিন। এটার মানে কি ক্যালকুলেশনের গন্ডগোল থাকে, মানে এটা কি গ্যাপ আছে যে যার ফলে আমরা ঠিকমতো সেফ ল্যান্ডিংটা করতে পারলাম না? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড? খুব একটা যে গ্যাপ তা নয়, কারণ তোমার হচ্ছে যে কি বলবো, তুমি যে টেরেইনে গিয়ে ল্যান্ডিংটা, আমি শুরু করছি। বলছি চন্দ্রযানের ক্ষেত্রে কি ধরনের ক্যালকুলেশন গ্যাপ ছিল যার ফলে সেকেন্ড চন্দ্রযান 2 লঞ্চিং এর পরে, সাকসেসফুলি লঞ্চিং এর পরে আমরা ওখানে ল্যান্ড করতে পারলাম না? আসলে এটা তো সফট ল্যান্ডিং, ভীষণ ডিফিকাল্ট, মানে ক্যালকুলেশনে কোনো ভুল না থাকলেও এটা হওয়া সম্ভব। কারণ ধরো চাঁদের মাটিতে যেখানে ল্যান্ড করছে, সেইখানটা তো আমরা কি বলি এটাকে, মানে এবড়ো খেবড়ো, সেই রকম মতো হবে না। ওই টেরেইনটা যেখানে এক্স্যাক্টলি ল্যান্ড করছে, সেটার ধরো টেলিস্কোপ থেকে ইনফরমেশন গুলো পেয়ে রেখেছে, বা যে সমস্ত স্যাটেলাইট আগেই ওখানে মুনে রয়েছে, সেইগুলো থেকে হয়তো ইনফরমেশন গুলো জানা আছে। কিন্তু তা সত্ত্বেও এটা যে কোনো সময় হতে পারে। এটাতে যে মানে ইটস পসিবল, বিরাট কোনো ক্যালকুলেশনে গন্ডগোল তা নয়। তো সেই জন্য আসলে কি হচ্ছে, ধরো লেজার একটা টেকনোলজি আসছে, যে যদি কোনো লেজার সেন্ড করে এক্স্যাক্টলি টেরেনটাকে ম্যাপ করা যায়, যে ওটার এক্সাক্ট স্ট্রাকচারটা কি, তখন হয়তো এটা ধীরে ধীরে কম হবে। কিন্তু টেকনোলজি যেমন অ্যাডভান্স করছে, আর স্পেস রিলেটেড যে প্রজেক্টস গুলো থাকে, তাতে সবসময়তেই এই রিস্কটা থাকেই, যতই মানে অ্যাকিউরেটলি ক্যালকুলেট করার চেষ্টা করা হোক না কেন, এটা হতেই পারে। আমি একটা সাধারণ প্রশ্নে আসছি, যে এই যে বিভিন্ন অরবিট, মানে
লুনার ল্যান্ডিং এ বিভিন্ন মেশিনস পাঠাচ্ছে বিভিন্ন দেশ, এখান থেকে কি তথ্য তোমরা পাচ্ছ? মানে এখান থেকে তথ্যগুলো কি ধরনের তথ্য যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক কার্যকরী হয়? দেখো, অনেক প্রথমে তো একটা যে জিনিসটা সেটা হচ্ছে মুন না একটা ইন্টারমিডিয়েট মানে প্লেস হিসেবে কাজ করছে। ধরো আমরা পরবর্তী ক্ষেত্রে যদি অ্যাস্ট্রোনটদেরকে মার্সে পাঠাতে চাই, এবার এখন তো অ্যাস্ট্রোনটরা আইএসএস এর বাইরে আর যাননি গত 60-70 বছর ধরে, এবং মাইক্রোগ্রাভিটিতে তাই জন্য অ্যাস্ট্রোনটরা কিভাবে বডি রিয়াক্ট করে সেটা আমরা জানি। কিন্তু ধরো এটা তো খুব লো আর্থ অরবিটে, 300 থেকে 400 কিলোমিটারের মধ্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা অরবিট করে, কিন্তু তার উপরে তো ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট আছে। এবার ওই রেডিয়েশন বেল্টটা ক্রস করার পর তারপর মানে অ্যাস্ট্রোনটদের ওপরে রেডিয়েশনের কি এফেক্ট, সেই জিনিসগুলো, কারণ কম্পেয়ার টু মার্স মুনটা তো কাছে। এবার মুনে যদি ধরো অ্যাস্ট্রোনটদের ধরো কোনো মেডিকেল প্রবলেম হলো বা কিছু হলো, সেই জিনিসগুলোকে বা ওয়াটার রিপ্রোডিউস করা, সেগুলো তো মুনটা অনেক সেফার। এবার মুনটা একটা ইন্টারস্টেজের মতো, সেইখানে তোমার সমস্ত এক্সপেরিমেন্টগুলো কিভাবে অ্যাস্ট্রোনট রিয়াক্ট করবেন, বডিটা হিউম্যান বডি রিয়াক্ট করবে সেটা জানা যাবে বিফোর সেন্ডিং দেম টু মার্স। সেটা একটা ব্যাপার, কিন্তু তাছাড়াও আরো অনেক আঙ্গিক আছে। যেমন ধরো এখন যারা মানে চাঁদের দিকে তাকালে চাঁদের মাটিতে ক্র্যাক দেখা যাচ্ছে। এবার এটার কারণ কি? চাঁদে ক্র্যাক দেখা যাচ্ছে কারণ ধরো কি হচ্ছে, চাঁদ তো নিজেকে নিজে হিট করতে পারছে না, ওটা তো স্যাটেলাইট, আর সূর্য থেকে চাঁদে আলোটা কম যাচ্ছে। এই ধরনের কারণের জন্য চাঁদ ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার জন্য কি মানে কুঁচকে যাচ্ছে, শ্রিঙ্ক করে যাচ্ছে। ওই শ্রিঙ্ক হওয়ার জন্য ফাটল দেখা দিচ্ছে। তো সেটা অনেক সময় খুব ভালো টেলিস্কোপ দিয়ে দেখলে দেখাও যায়। এগুলো অ্যাকচুয়ালি ধরো যারা তোমার খুব ইন্টারেস্টেড, ওনারা গুগল করলেই দেখতে পাবেন। মানে ধরো যে আরো যদি ডিটেইলড একটা কি বলবো ডিটেইলড একটা ইনফরমেশনের দরকার হয়, তো এগুলো খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, মানে উইথ টাইম সেইগুলো আসছে। সেই জন্য ভূমিকম্প মেজার করার ব্যাপার, মানে চাঁদে ভূমিকম্পটা কি হচ্ছে, কিভাবে চাঁদের স্ট্রাকচারটা চেঞ্জ করছে, সেইটা একটা স্ট্রাকচার। জল আছে কিনা একটা জিনিস, অ্যাস্ট্রোনটদের শরীরে কিভাবে রিয়াক্ট করছে সেটা একটা জিনিস। এরকম বহু আঙ্গিক রয়েছে। যার জন্য আমরা এই বিষয়টা পাবো যে কোনো অ্যাস্ট্রোনটস মুনে থাকবে। হ্যাঁ, সেটা তো প্ল্যানিং করা হচ্ছেই। সেটার জন্যই তো ডিপ স্পেস গেটওয়ে যে মিশনটা ডিজাইন করা হয়েছে, এবং সেটার এখন নাম হচ্ছে লবজি, তো লুনার অরবিটাল প্ল্যাটফর্ম। তো সেটার টার্গেটটাই করা হচ্ছে যে চাঁদের, যেরকম আমরা বলছিলাম আমাদের চন্দ্রায়ন 2 এর তো অরবিটারটা ঠিক মতো কাজ করছিল, তেমনি এরকম টিএসজিটাও মুনকে রোটেট করে অরবিট করবে। তো এবার ওটা একটা স্পেস ক্রাফট, এবার সেখানটা অ্যাজ ইফ অ্যাস্ট্রোনটরা গিয়ে ওখানে থাকলেন, এবং ওখান থেকে টাইম টু টাইম তোমার লুনার ল্যান্ডিংটা করলেন। যখন এবার ওটা একটা ইলিপ্টিক্যাল অরবিট, যখন খুব ক্লোজ এলো লুনার মানে মুনের, তখন ওই মিশনটা হলো। আর যখন চাঁদ থেকে অনেকটা দূরে চলে গেল, তখন সেই জায়গাটাকে ইউটিলাইজ করা হলো অন্য কোনো প্ল্যানেটে যাওয়ার জন্য। তো এরকম তাই জন্য মানে খুব নিয়ার ফিউচারে, ধরো অ্যানাদার মানে অফিসিয়ালি তো 2024 টার্গেটেড ডিএসজির লঞ্চের জন্য, কিন্তু সেটা দেখা যাক, কারণ এই ধরনের যে কোনো স্পেস চীনেরও একটা প্ল্যানিং শোনা যাচ্ছে যে তারাও মুনে অ্যাস্ট্রোনটস পাঠাবেন। যেমন সেটা একটা দিক, কিন্তু এর হেলথ হ্যাজার্ডস এবং সেফটি ইস্যুস একটা বড় ফ্যাক্টর। কতটা কি করতে পারবে সেটা টাইম সময় বলবে। আর একটা বড় কথা যেটা বলছে, লার্জেস্ট নাম্বার অফ স্যাটেলাইট সেন্ড বাই ইসরো ইন ওয়ান টাইম। এই চিত্রটা যদি একটু বলো, মানে এটা কি ধরনের, কিভাবে সম্ভব হচ্ছে আর কিভাবে এটা করা হচ্ছে? এটা কি হয়েছিল, এটাও তোমার পিএসএলভি রকেট ইউজ করে করা হয়েছিল। সেখানে একটা মেইন পেলোড তো ছিল, তার সাথে এবার ধরো একটা মেইন পেলোডের জন্য ওটা যাচ্ছিলই। আর একটু আগে আমি কিউবস্যাটের কথা বলছিলাম না, যেগুলো খুব ছোট ছোট স্যাটেলাইটস, মানে ধরো একটা 10x10x10 কিউবের মতো এত ছোট। তো সেই রকমের 104টা স্যাটেলাইট ইন্ডিয়া ইসরো একসঙ্গে লঞ্চ করেছিল। লোয়ার অরবিটে করেছিল, কিন্তু লাস্ট রেকর্ড ছিল রাশিয়ার 37টা স্যাটেলাইট
স্যাটেলাইট। এটা তো কত সালের কথা এটা বলতে পারো? এটা 2017 আমার যতদূর মনে পড়ছে, জাস্ট 2-3 বছর 2017। আগের ঘটনা, হুম, 2017 ঘটনা আমার যতদূর মনে পড়ছে। কিন্তু ওটা তোমার মানে কম্পেয়ার টু 37 104 মানে অনেকটাই মানে একটা বিরাট অ্যাচিভমেন্ট ছিল। এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ ছিল। তবে ওটা সম্ভব হয়েছে কি, কারণ ওই তোমার কিউবস্যাট যেটা বললাম, কারণ মেইন স্যাটেলাইটে যখন যাচ্ছে তার পাশে তো অনেকটা প্লেস থাকছে, সেইখানে ওই কিউবস্যাটস গুলোকে প্লেস করা হয়েছিল। তো বাট ইটস অ্যামেজিং, 104টা স্যাটেলাইট একসঙ্গে পাঠাবার রেকর্ড তো কারণ নেই এটা আর অন্য কিভাবে কোনো দেশে। সিনক্রোনাইজড হয়, মানে উপরে গিয়ে যখন পেলোড তুলছে এটা কিভাবে সিনক্রোনাইজড হয় বিভিন্ন অরবিটে, মানে অরবিটে কিভাবে এটা প্লেসড হবে, মানে এটা ওগুলো প্রসেসটা তো যদি সব একটু ওগুলো তো সব প্রোগ্রামড করা থাকে আগে থেকেই, যে তোমার ওগুলো সব মানে সিকোয়েন্স করা থাকে, যে প্রথমে গিয়ে এই মানে ওটাকে ডিপ্লয় করা বলে, কিউবস্যাট একটা স্যাটেলাইটটাকে ডিপ্লয় হবে, কিন্তু ওটা কিভাবে পরপর হবে সেগুলো সিকোয়েন্স করা থাকে। অ্যাকচুয়ালি একটা পিপডের মতো, ওটাকে পিপড বলা হয়। তো ওটার ভেতরে ধরো স্যাটেলাইট গুলো দেওয়া থাকছে, তো পিপডটা মানে স্প্রিং ইয়ে করে, তো ওটা খুলে দিচ্ছে আর স্যাটেলাইটে ছিটকে বেরিয়ে যাচ্ছে, সেই রকম ব্যাপার। মানে একটা কি বলবো, একটা রেক্ট্যাঙ্গুলার টিউবের মতো জিনিস ধরো, কারণ কিউবস্যাটটা তো এটা কি কিউব, একটা চৌকো শ্রীহরিকোটা জিনিস। থেকে লঞ্চ হয়েছিল? এটা শ্রীহরিকোটা হ্যাঁ থেকে লঞ্চ হ্যাঁ, হয়েছিল। পিএসএলভি তো শ্রীহরিকোটা থেকেই লঞ্চ হয়। তো বেসিক একটা মানে আমি বলছি এক্সাম্পলের দিকে যদি বলি, যে এমন কোনো মিসহ্যাপ এই স্যাটেলাইট অরবিটে সেটেল করার ক্ষেত্রে, এমন কোনো মিসহ্যাপ ঘটনা, মানে কোনো মিসহ্যাপ হয়েছিল এরকম কোনো ঘটনা যে অ্যাক্সিডেন্টলি সেই স্যাটেলাইটটা কাজ করলো না, এরকম ভাবে তোমরা কিভাবে ওটাকে রেকটিফাই করা যায় বা কি রকম ঘটনার সম্মুখীন হয়েছে? সেটা অ্যাকচুয়ালি যে কোনো মিনিটে সম্ভব। মানে মোস্টলি আমরা যেটা করি, আমরা সাকসেস স্টোরি গুলো নিয়েই কথা বলি, কিন্তু মানে স্পেসে যে কোনো সময়তে অ্যাক্সিডেন্ট পসিবল। তো অফকোর্স মানে ওটাকে জাস্ট একটা লার্নিং ফেজ হিসেবে নেওয়াই ভালো। কারণ যেরকম ধরো স্পেস এক্স এর ফালকন রকেটটা প্রথম 3বারই অ্যাক্সিডেন্ট করলো, তারপরে 4th টাইমে দে মেড ইট পসিবল। কিন্তু ওই রিস্কটা না নিলে তো হবে না। এবার ওটা নিল বলে তার ধরো 3বার ফেল করে 4th টাইমে ফ্যালকন 1 ছিল, এখন ফ্যালকন 9। তো ফ্যালকন 1 4th টাইমে সাকসেসফুল হওয়ার পরে কিন্তু ফ্যালকন 9 এর কন্ট্রাক্টটা পেলো। তো যেটা হয়, একটা রিস্ক ফ্যাক্টর থাকেই, প্রচন্ডই একটা রিস্ক ফ্যাক্টর থাকে, কিন্তু সেটা নেওয়া হয়, না হলে তো অ্যাডভান্স করা যাবে না। এবং যারা স্পেস রিলেটেড একটা আলোচনা তো আসেই যে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, একটা হেভি ইনভেস্টমেন্ট, একটা মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইনভেস্টমেন্ট এই স্পেস রিসার্চ এজেন্সিতে। গত পর্বেও আমরা আলোচনা করেছিলাম প্রাইভেট ওনারশিপ, প্রাইভেট পার্টনারশিপস। তো এই স্পেস রিসার্চ এজেন্সিতে প্রাইভেট পার্টনারশিপ কতটা উপযোগী বা কিভাবে মানে ভারতবর্ষের ক্ষেত্রে এটা কিভাবে সম্ভব হচ্ছে, আদৌ কি এটা সম্ভব, না এখানে সরকারের একটা নিয়ন্ত্রণাধীন থেকেই যাচ্ছে, মানে কিভাবে দেখছো বিষয়টাকে? হ্যাঁ, মানে প্রাইভেট যেটা সেটা ভীষণই ভালো কাজ হয়। বেশিরভাগ প্রাইভেট অর্গানাইজেশনে ভীষণ ভালো কাজ হয়, যেরকম স্পেস এক্স এরও মানে অ্যামেজিং। ওটা তো অনেকটা দূরে গিয়ে গেছে স্পেস এক্স এর সাফল্যটা, সেই তুলনায়। মিশন ফেলড হলে সেই ইনভেস্টমেন্টও তো ওয়েস্ট হচ্ছে। হ্যাঁ, কিন্তু যেরকম আমাদের লাইফ ইন্স্যুরেন্স থাকে, তেমনি স্যাটেলাইট ইন্স্যুরেন্স বলেও একটা ব্যাপার আছে। সেটা মানে আরেকটা দিক, স্পেস টেকনোলজির আরেকটা দিক। হ্যাঁ, সেটা আবার কোনো একটা পর্যায়ে। হ্যাঁ, তো মানে এটাও, এই কনসেপ্টটাও আছে যে মানে ইন্স্যুরেন্সেরও একটা ব্যাপার হয়। কিন্তু যেটা বলছিলাম যে ধরো মানে স্পেস এক্স অনেকটা এগিয়ে গেছে। আমরা ভারতের বিষয়ে যে কথাটা বলছিলাম, কিন্তু ভারতে এটা আগে পসিবল ছিল না। একটা স্পেস মানে একটা অ্যাক্ট, যেরকম সবসময় যে কোনো জিনিসের জন্য একটা রাজনৈতিক বিল হতে হয়, সেরকম 2017-এ একটা বিল ক্লিয়ার হয়েছে, তো মানে পেশ করা হয়েছে। সেটার উপর বেস করে এখন কিছু প্রাইভেট অর্গানাইজেশন কাজ করছে, এবং তার মধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য আমার মনে হয়েছে, সেটা হচ্ছে স্কাইরুট বলে একটি কোম্পানি। এবং তারা কি করছে, তাদের তোমার 3টে রকেট ডিজাইন করেছে, মানে স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ডিজাইন করেছে, বিক্রম 1, 2, 3। এবার বিক্রম 1 আর 2 এর মধ্যে ডিজাইনে বেশ খানিকটা ডিফারেন্স রয়েছে, কিন্তু 2 আর 3 এর মধ্যে সেরকম অতটা কিছু ডিফারেন্স নেই। ওরা কি করছে, ওরা তোমার এই স্মল স্যাটেলাইট ইন্ডাস্ট্রিটাকেই টার্গেট করছে। কারণ একটা কি বলবো, প্রচন্ড
চাহিদা রয়েছে, স্মল স্যাটেলাইট আসলে তৈরি করাটা তো খুব সহজ হয়ে গেছে। এখন ইলেকট্রনিক্সটা যেহেতু অ্যাডভান্স করছে, ইলেকট্রনিক্স অ্যাডভান্স করার জন্য কি হচ্ছে, স্যাটেলাইটের সাইজটা কমছে। এবার তার ফলে যে একটা ফাংশনাল স্যাটেলাইট যেটা পাঠিয়ে আমাদের কিছু কাজ হবে, যেরকম ধরো সোলার ফ্লেয়ার, আপার অ্যাটমসফিয়ারে সোলার ফ্লেয়ারের কি এফেক্ট সেটা জানার জন্য তো আমার 4 টনের স্যাটেলাইট পাঠানোর দরকার নেই। আমি ছোট 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 কিউবের মতো স্যাটেলাইট বানিয়ে, যেটাকে কিউবস্যাট বলা হয়, যদি পুরো আপার অ্যাটমসফিয়ারটাকে ভরে দিই তাহলেই তো সোলার ফ্লেয়ারের ইনফরমেশন গুলো, ডেটা গুলো পাওয়া যাবে। তো এই কারণে স্মল স্যাটেলাইটের ইন্ডাস্ট্রিটা খুব রকম ডেভেলপ করছে এবং মানে সেটার আমাদের ভিউয়ারদের অ্যাডভান্টেজ ক্ষেত্রে এটা একটা নতুন তথ্য উঠে এলো যে প্রাইভেট পার্টিসিপেশন ইন্ডিয়ান স্পেস রিসার্চে, এটা আমাদের কাছে জানা ছিল না। তো এরা কিভাবে কাজ করছে, ইসরোর সঙ্গে কোনো সিনক্রোনাইজড ওয়েতে কাজ করছে, না এরা আলাদাভাবে কাজ করছে ইসরোর সঙ্গে, পরবর্তীকালে কোনো টেন্ডার বা এরকম ধরনের বিষয়ে তারা আসছে? এই যে স্কাইরুট কোম্পানিটা, এটা যারা খুলেছে তাদের মধ্যে কিছুজন অলরেডি আগে ইসরোতে অথবা ডিআরডিওতে কাজ করতো। তো ওরা যেটা মানে খুব একদম আলোচনার শুরুতে বলছিলাম সলিড ফিউয়েল আর লিকুইড ফিউয়েল পিএসএলভির, তো এরাও কি করছে, সলিড ফিউয়েল ইউজ করছে। তো টেকনোলজি ওয়াইজ এটা খুব বেশি ডিফার করছে না এক্সিস্টিং ইসরোর থেকে। এরকম নয় যে ভীষণ নতুন একটা কিছু আবিষ্কার করে সেইটা পাঠাচ্ছে, তা নয়। ওরা জাস্ট সাইজটা কম করে, সাইজটা ছোট করে, কিন্তু সেম টেকনোলজি, সেম ফিউয়েল, সলিড ফিউয়েল ইউজ করে ওরা ওই জাস্ট সাইজটা কমিয়ে দিচ্ছে। পিএসএলভিটা যেরকম মানে ম্যাসিভ, মানে কম্পেয়ার টু জিএসএলভি হয়তো নয়, বাট স্টিল অতটাও বড় করার দরকার নেই, যেহেতু এই স্মল স্যাটেলাইটগুলো লিওর বাইরে যাচ্ছেই না, অনেক কম অল্টিটিউডে যাচ্ছে, তাই জন্য আমাদের অতটা তো প্রয়োজন নেই। এবার ঠিক যতটা প্রয়োজন সেই রকম মতো ওরা করছে। মানে ধরো ওই বিক্রমের যে বিক্রম 1, 2, 3, বিক্রম 1, ওগুলো কিরকম অ্যারাউন্ড ধরো 240 কেজি, 260 কেজি। বিক্রম 1 লঞ্চ কবে হলো? 2008 লঞ্চ হয়নি বোধহয় এখনো, আমি যতদূর জানি। ওরা প্ল্যানিং স্তরে রয়েছে। হ্যাঁ, এরা যদি লঞ্চ করে একবার দেখতে হবে। তাহলে কি লঞ্চ করবে, না এদের নিজস্ব লঞ্চিং প্যাড তৈরি হবে? সেটা না, লঞ্চিং প্যাড তৈরি হবে বলে মনে হয় না, কারণ ইন্টারন্যাশনাল জিনিসগুলো তো কোলাবোরেশনে চলে। দে উইল ফাইন্ড ইট আউট, মানে আই গেস। তো কোথা থেকে করা ওদের জন্য মানে বেনিফিশিয়াল হবে। তো সেটা মানে এটা বলতে পারো যে এটাতে কিছুটা উৎকর্ষ বৃদ্ধি পায়, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স, বা এতে কম্পিটিশন বাড়লো। কি হবে সেটা হচ্ছে রিসার্চ এজেন্সিতে কম্পিটিশন বাড়লো। কম্পিটিশন বাড়লো, কিন্তু একদিক থেকে দেখতে গেলে কি এটা খুব ফাস্ট। মানে ধরো বিক্রম 1, 2, 3 ওরা যেটা প্ল্যানিং করছে, যেহেতু স্যাটেলাইটটার সাইজটা ছোট, ওরা খুব তাড়াতাড়ি তৈরি করে দিতে পারবে। পিএসএলভির ক্ষেত্রে কি হয়, ধরো তুমি একটা, কেউ বললো যে আমার এই স্যাটেলাইটটাকে লঞ্চ করে দিন এই অরবিটে এখানে, কিন্তু কাজটা আরম্ভ হতেই 6 মাস লেগে যায়। তো ওটা কি প্রসেসটা অনেক টাইম কনজিউমিং, সেই জিনিসটা কম হবে। সেই জিনিসটা কারণ এগুলো যেহেতু প্রাইভেট অর্গানাইজেশন গুলো কি হয়, ভেরি ফাস্ট, কারণ অত বেশি পেপার ওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হয় না, তো জিনিসগুলো তাড়াতাড়ি হয়ে যায়। মানে আজকে বললো যে আমার এই 10টা স্যাটেলাইটে 10টা কিউবস্যাটকে অরবিটে প্লেস করে দাও, হয়তো বলে ঠিক আছে 1 মাসের মধ্যে হয়ে যাবে। ওয়্যারএজ পিএসএলভি মানে ওই গভর্নমেন্টের পেপার ওয়ার্ক হতে হতে হয়তো কাজটা আরম্ভই হলো 6 মাস পরে। এটা হয়তো 6 মাস ওয়েট করার টাইম নেই, হয়তো কোনো সেফটি ইস্যু একটা অবশ্যই থেকে যাবে। সেফটি ইস্যুর ক্ষেত্রে এই ইস্যুটা অবশ্যই স্পেসের ক্ষেত্রে অনেক বেশি মানে যুক্তিযুক্ত ব্যাপার। অবশ্যই। আর একটা বিষয় যে আমাদের একটা অ্যাচিভমেন্ট বাকি রয়েছে, সেটা হলো যে আমাদের অ্যাস্ট্রোনটসরা আমরা কবে পাঠাবো বাইরে, মানে আমরা মহাকাশে কবে যাবো, এটা কিরকম সদুত্তর কিভাবে দেবে তুমি? এটা তো একটা মানে একটা মিশন অলরেডি প্ল্যান করা হয়েছে, যেটা গগনয়ান নাম। এবার ওই গগনয়ানে ভারতের প্রথম অ্যাস্ট্রোনট, ওটাতে ক্যাপাসিটি হচ্ছে 3জন অ্যাস্ট্রোনটকে পাঠানো যাবে, এবং সেটা অলরেডি প্ল্যানিং ফেজে। মানে ওটার অ্যাজ পার প্ল্যানিং ওটা 2020 ডিসেম্বরে আনম্যান্ড করার কথা ছিল কোনো ফার্স্ট টেস্টিং এর জন্য, কিন্তু এখন আমার মনে হয় বর্তমান পরিস্থিতি যা পৃথিবীর চলছে,
সেটাই সম্ভব হয়নি, কিন্তু খুব নিয়ার ফিউচারেই মানে গগনয়ান মিশনটাকে এক্সিকিউট করাবে। মানে এবার ওটাতে কি হয়েছে, এই যে আমি একদম শুরুতে আমরা জিএসএলভি নিয়ে কথা বলছিলাম, জিএসএলভি মার্ক 3 বলে একটা স্যাটেলাইট লঞ্চার ইউজ করা হবে। সেটা অলরেডি আগে একবার ইউজ করা হয়েছে, এবং সেই স্যাটেলাইটটা মানে সেই স্যাটেলাইট লঞ্চ ভেহিকলটা এসএলভিটা জিএসএলভি মার্ক 3, ওটা ভারতবর্ষের কাছে এখন মানে লার্জেস্ট অ্যান্ড হেভিয়েস্ট রকেট যেটা পসিবল। আর শুধু ভারতবর্ষই নয়, মানে ধরো পৃথিবীর কাছেও ওটা একটা বোধহয় থার্ড কি ফিফথ এরকম একটা পজিশনে রয়েছে। ওটা মানে 43.43 মিটার হাইট, মানে ইটস হিউজ। আর অনেক বেশি টনের স্যাটেলাইটকে প্লেস করতে পারবে। তো ওই জিএসএলভি মার্ক 3টাও একটা খুব কি বলবো, একটা মাইলস্টোন অ্যাচিভ করার মতো ব্যাপার, এবং সেইটাই যে গগনয়ানের কথা বললে, সেক্ষেত্রে যে অ্যাস্ট্রোনটরা যাবে তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কি একই রকম প্রসেসে তারা গগন এই মেশিনটা মানে সেভাবে ফিরবে, না কিভাবে ফিরবে, এরকম কোনো তথ্য আছে? দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরো গগনয়ানটা যদি একটা স্পেস ক্রাফট হয়, এবার ঠিক স্যাটেলাইটের মতোই যে কোনো স্পেস ক্রাফটকে পৃথিবীর থেকে মাধ্যাকর্ষণটা ছাড়িয়ে গ্র্যাভিটিটা ক্রস করে নিয়ে যাওয়ার জন্য আমার রকেটটা বা এসএলভি লঞ্চিং ভেহিকলটা দরকার পড়ছে। কিন্তু আনার মানে ওটা কি বলবো, গ্র্যাভিটির এগেনস্টে কাজ করার জন্য ওটার প্রয়োজন পড়ছে, কিন্তু ফিরিয়ে আনার সময় তো সেটা দরকার নেই, তখন স্পেস ক্রাফটটাকে মানে ল্যান্ড করানো হয়। সেটার মানে সেটা ডিফারেন্ট মেথডস আছে। মানে ধরো ওশান ল্যান্ডিং হচ্ছে, অনেক রকমের প্রসিজার আছে। কিন্তু প্রোগ্রামিং করা হয়, মানে একটা মানে স্পেসক্রাফটের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম হয় না, সমস্ত ল্যান্ডিং এর ক্ষেত্রেই তার একটু ইউনিফর্মিটি থাকবে? না, ইউনিফর্মিটি থাকে না, কারণ এটা তো পুরোটাই তোমার ধরো সেই স্পেস এজেন্সিটার উপরে অথবা সেই প্রাইভেট কোম্পানিটার উপরে ডিপেন্ড করে যে তারা এক্সাক্ট মানে মিশন আর্কিটেকচারটা কি। মিশন আর্কিটেকচার তো এক্সাক্ট সেম কখনো হয় না, তো হয়তো কিছু বেসিক টেকনোলজির উপর বেসড, কিন্তু বেসড অন দ্য তোমার ওই পার্টিকুলার মিশনটার কি রিকোয়ারমেন্ট, তোমার মানে কতটা অল্টিটিউডে পাঠাচ্ছ, কতদিন তোমার অ্যাস্ট্রোনটরা রোটেট করছেন, কত দূরে যাচ্ছে। যেরকম ধরো ড্রাগন 3 মানে ড্রাগন এর যে ল্যান্ডিংটা হলো কিছুদিন আগে, সেটা আলাদা। এবার প্রত্যেকটা কোম্পানি নিজের একটা ইউএসপি ক্রিয়েট করার চেষ্টা করছে, এবং কিছু ক্ষেত্রে কি হয়, কিছু কোম্পানি যেরকম ধরো তারা সেফটি ফার্স্ট করে খুব এস্টাবলিশড কোনো একটা প্রসেসকে ফলো করার চেষ্টা করে, আর কিছু মানে অর্গানাইজেশন যেটা ধরো স্পেসএক্স খুব বেশি করে করছে, এক্সপেরিমেন্ট করা উইথ নিউ টেকনোলজি। তো সেইটাই হচ্ছে ব্যাপার। তো আমরা অবশ্যই আশা করতেই পারি যে দেশের মহাকাশচারীরা যাবে আমাদের খুব শিগগির। গগনয়ান। তো এই ধরনের যে রিসার্চ গুলো হয়, এটা কি কোলাবোরেশনে হয়, বা এটা কিভাবে তোমরা দেখো, তোমরা যে জায়গায় আছো, মানে এই রিসার্চ লেভেলটা কিভাবে হয়? কোলাবোরেশন করে হয়, না এর ধরো ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ কি, এগুলো কি আলাদা আলাদা লেয়ার্স অফ স্টাডি অ্যানালিসিস হয়? হ্যাঁ, কোলাবোরেশন করে তো হয়ই। মানে এটা মানে স্পেস ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি খুব ভালো, মানে সবাই সবাইকে হেল্প করে। খুব যে নিজেদের মধ্যে ফাইট আছে সেরকম নয়। যেরকম ধরো এখন যারা মানে লুনার ল্যান্ডিং করছে, তাদের নাসা একটা পেলোড গিফটই করলো ধরে নাও, সেটা ওদের যাতে হেল্প হয়। চন্দ্রায়ন 2 কে করেছে, ইসরায়েল মিশনকে করেছে। যেমন ধরো পিএসএলভিটার কথা বললাম, পিএসএলভিটা এত পুরনো আমাদের রকেট হলে কি হবে, ফ্রান্সের একটা ধরো ওটা ফ্রান্সের সঙ্গে কোলাবোরেশনে ইনিশিয়ালি করা হয়েছিল। ভাইকিং বলে আমার মনে পড়ছে যতদূর ইঞ্জিনটার নাম, সেই ইঞ্জিনটা থেকে উপর বেস করে টেকনোলজিটা ফ্রেঞ্চ গায়ানা থেকে হয়েছিল। কি বলবো, ফ্রান্সের রিসার্চ অর্গানাইজেশনের সঙ্গে কোলাবোরেশনে, মানে ফ্রান্স দেশটার সঙ্গে কোলাবোরেশনে ওই টেকনোলজিটা, মানে প্রথম যে ভাইকিং যে ইঞ্জিনটা ছিল সেইটার উপর বেসড ওই টেকনোলজিটা ছিল। আবার কিছু ক্ষেত্রে কিরকম হয়, ধরো এই যেটা বললাম চন্দ্রায়ন 2 ধরে নাও, সেটা না প্রথমে রাশিয়ার একটা হেল্প করার কথা ছিল,
রাশিয়ার ওই হেল্পটা ঠিক সময় হলে ধরো 2013-14 নাগাদই লঞ্চটা করা সম্ভব হতো, কিন্তু হুম, হুম। রাশিয়ার নিজস্ব একটা মিশন আনসাকসেসফুল হয়ে এক্সপ্লোড করেছে। তো কি হলো, তখন ওদের ইন্টারনাল প্রবলেম ওদের আরম্ভ হয়েছে। এবার ওরা আগে তো নিজেদের ইন্টারনাল প্রবলেমটা সলভ করবে, তারপর তো কোলাবোরেশনে পার্টিসিপেট করবে। তো একটা তো ঠিক। টাইম ফ্রেম আছে, একটা ম্যান পাওয়ার আছে। তো ওদের মিশনটা যে ওটা ফেল করবে সেটা ওরা জানতো না। কেউ তো আর মিশন ফেল করার জন্য করে না, তো ওদের না, একটা মিশন অবশ্যই ফেল অবশ্যই। করলো। তার জন্য কি হলো, চান্দ্রায়ানের প্রসেসটা হ্যাম্পার হয়ে গেল। যখন ওটা হ্যাম্পার হলো তখন ইসরো ঠিক করলো যে না, তাহলে আমার যা যা রিকোয়ার কম্পোনেন্টস আছে সেটা আমরা এবার নিজেরা বানাবার চেষ্টা করি, মানে যতটা সম্ভব ডিপেন্ডেন্সি কম করা যায়। প্রতিটি ইনস্টিটিউটই, অর্গানাইজেশন, এজেন্সি যাই বলো না কারণ চেষ্টা করে পুরোটা ইন্ডিপেন্ডেন্টলি করার, কিন্তু প্রথমেই সেটা সম্ভব হয় না। ধীরে ধীরে অবশ্যই। উইথ টাইম, হ্যাঁ, যে যতটা যতটা পসিবল হয় নিজেরা করা হয়, এবং বাকিটা কারণ একই তাও জিনিস তো তাও হচ্ছে একটা সময় আমি বলবো 90s এর আগে যে ধরনের কম্পিটিশন ছিল, মানে মানে কর্তৃত্ব হ্যাঁ, করানোর, যে আমি আগে হ্যাঁ, করলাম আগেই করলাম, সেফটি ইস্যুটাকে অতটা ম্যাটার করা হতো না। হ্যাঁ, হ্যাঁ, এখন কিন্তু অনেকটাই একটা সিনক্রোনাইজড হয়েছে, হ্যাঁ, ইউনিফাইড একটা এক্সপ্লোরেশনের জায়গা। তো হ্যাঁ, ওই ভারতবর্ষের কোল, ক্ষেত্রে আমরা অবশ্যই এই প্রত্যাশা তো থাকবেই। ৭৪তম স্বাধীনতা দিবসে আমাদের এই প্রত্যাশাই থাকলো যে পরের বারের মহাকাশ অভিযানে ভারতের মুকুটে একটা অবশ্যই একটা পালক জুড়বে, মাইলস্টোন অবশ্যই, অবশ্যই। সেটাই আর কি এবং সেটা চেষ্টা। করেই চলেছে, এবং সেটা ভারত করেই চলেছে এবং নিয়মিত, এটা শুধু তাই একের পর নয়, এক কিছু সাকসেসফুল মিশন। কমিউনিকেশনস এর ক্ষেত্রে অনেকটাই আমরা ইনস্যাট 2B, ইনস্যাট 1A যেভাবে কাজ করেছে, তা আমাদের একটা রেভলিউশন তো এনেই দিয়েছে। কিন্তু অনেক সময় মনে হয় না যে অবশ্যই। মানে ওয়েস্ট, মানে মহাকাশে একটা ওয়েস্ট তৈরি করছে, এত স্যাটেলাইট উপরে মানে যাচ্ছে, এটা একটা আলাদা, মানে এর থেকে আমি একটু আলাদাই আলোচনা করে, মানে এটা জাস্ট জানতে চাইছি। হ্যাঁ, যেটা ডেব্রি ক্রিয়েট করা হচ্ছে, সেই ডেব্রি গুলো অবশ্যই, মানে আমরা হয়তো পরবর্তী কোনো একটা এপিসোডে এটা নিয়ে খুব ডিটেলসে আলোচনাও করব। সেটা একটা গ্রেভিয়ার্ড অরবিট বলেও একটা ব্যাপার আছে, মানে আজকে হয়তো আমরা সময়ের ক্রস করে যাচ্ছি এই এপিসোডের জন্য, কিন্তু দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে তুমি খুব সুন্দর একটা ভালো পয়েন্ট আইডেন্টিফাই করেছো, যেটা হচ্ছে মানে ডেব্রি ক্রিয়েট হচ্ছে, যে স্যাটেলাইট গুলো ধরো একটা টাইমের পর মানে লাইফ টাইম শেষ হয়ে যাচ্ছে, কাজ করছে না, সেইগুলো ডেব্রি ক্রিয়েট করছে। এবার ডিপেন্ডিং অন কোন অরবিটে ওকে লঞ্চ করা হয়েছিল, ওটার ফিউচারটা ডিসাইড করা হয়। একটা ধরো ইন্টারন্যাশনাল ট্রিটি আছে যে এই কিউবস্যাট গুলো যেগুলো পাঠানো হবে, ওগুলোকে যেন এমন ভাবেই ডিজাইন করা হয় যে উইদিন 25 ইয়ার্স ওদেরকে আবার আর্থে ব্যাক করিয়ে এনে আর্থের অ্যাটমসফিয়ার এনে ডিস্ট্রয় করে দেবে, সেইটা করলো। আবার ধরো যদি কিন্তু কোনোটা যদি, এবার এটা লো আর্থ অরবিটে থাকলে এটা পসিবল যে তুমি ওটাকে আর্থের অ্যাটমসফিয়ারে মানে টেনে এনে ওটাকে জ্বালিয়ে, তো ওটাকে জিওতে থাকলে, হ্যাঁ, জিওতে থাকলে ওটা এত দূরে চলে গেছে, জিওতে থাকলে তখন ওটাকে এই দিকে আনার থেকে জিওর ওপরে তুলে দেওয়া বেটার, মানে একটু হালকা করে ওপরে তুলে দিলে, হ্যাঁ, পেরিয়ে উপরে উঠে গেল। তো সেইভাবে প্ল্যানিংটা করা হয়, মানে সবকিছুই হচ্ছে যে সিচুয়েশন ডিপেন্ডেন্ট, ওই পার্টিকুলার মিশনটার জন্য, এই পার্টিকুলার স্যাটেলাইটের জন্য কোনটা সবচেয়ে বেশি বিষয়, এই বিষয়ের শেষ নেই, মানে তুমি যতদূর চলতে পারবে ততদূরই প্রশ্ন তৈরি হবে এবং উত্তর খুঁজতে চলে যেতে হবে। আজকে এই অবধি থাক, সাবধানে তোমরাও থেকো। এমন একটা জায়গা থেকে তোমাদের কথা বলতে হচ্ছে, অনেক সময় ইন্টারনেটের প্রবলেমও হচ্ছে। দর্শকরা, পরের সপ্তাহে আমরা আবার ফিরছি প্রতি রবিবার সন্ধ্যে 8টার সময়। আপনারা ঠিক নিউজ ফ্রন্টলাইনের চ্যানেলে দেখতে পাবেন আমাদেরকে। মহাকাশের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের চ্যানেলের ইনবক্সে আপনারা পাঠাতে পারেন, নিউজ ফ্রন্টলাইনের ইনবক্সে পাঠান। ডক্টর মধুব্রতা সেই উত্তর দেবেন, আমরা সেই প্রশ্ন তার কাছে নিয়ে যাব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। করোনা সংক্রমণকে হারিয়ে আমরা নিশ্চয়ই নতুন প্রত্যাশায় পরের স্বাধীনতা দিবস পালন করব রাজপথেই, এবং নতুন নতুন সাফল্য নিয়ে মহাকাশ গবেষণার ক্ষেত্রেও তাই। ভালো থাকবেন। মধুব্রত, তোমাকেও অনেক ধন্যবাদ। আজকে কেমন এনজয় হলো, মানে স্বাধীনতা দিবসটা একটু জিজ্ঞেস করে নিচ্ছি, মানে কিভাবে, সেভাবে তো উদযাপনটা তোমরা সেই ফ্লেভারটা পেলে না? এটা সেরকম হলো না, কিন্তু মানে সকাল থেকেই একটা যেটা হয়, কালকে থেকেই মানে ভারতীয়দের মধ্যে নিজেদের যে উইশ করা, সেই আদান প্রদানই একটা ভীষণ মানে ভালো লাগা
জায়গা তৈরি হয়, তারপরে ছোটবেলার কথা মনে পড়ে যায়, স্কুলে প্যারেডের কথা মনে পড়ে যায়, বন্ধুদের সঙ্গে চাট বানানো, যা যা ছোটবেলায় করতাম সবার সঙ্গে সেইগুলো মনে পড়ে যায় ভীষণভাবে। আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে এখন অনেকটাই কি বলবো, মানে আর্টিফিশিয়াল। মানে আগে আমাদের ওয়ালপেপার হতো, বিভিন্ন রকমের চর্চা হতো, এখন অনেকটাই আর্টিফিশিয়াল। আমাদের বিস্কুট এবং চকলেটের জন্য আমাদের দাঁড়াতে হতো না। হ্যাঁ একদম, মানে পুরো মানে 15 আগস্টে আমার অ্যাকচুয়ালি ছোটবেলার কথাই খুব বেশি করে মনে পড়লো। সেটাই, ভালো বন্ধুদের থাকবেন, সঙ্গে এখন সুস্থ হোয়াটসঅ্যাপ থাকবেন। এর জন্য তো সবার সঙ্গে কানেক্টেডও আমরা সবাই, তাই জন্য অবশ্যই। সেই মানে কি বলবো, সেই ইমোশন শেয়ার গুলো, সেই মেমোরিজ শেয়ার গুলো, সেইগুলোও হলো। তার অবশ্যই মানে যেটা বলছিলাম যে মানে গর্বের জায়গা তো বটেই। আমরা যতটা এগোচ্ছি তত উই আর ইমপ্রুভিং। যত প্রত্যেকটা বছর স্বাধীনতার পর থেকে একটি একটি করে বছর কাটছে, ডেফিনেটলি উই আর ইমপ্রুভিং অ্যাজ আ নেশন। সেটা তো মানে সবচেয়ে বড় কথা বলার পড়াশোনার অপেক্ষা আঙ্গিক রাখে না। এবং সবচেয়ে বড় কথা পড়াশোনার এবং গবেষণার আঙ্গিকটা অনেক অংশে বেড়েছে, এবং আমাদের অবশ্যই। এটাও চাহিদা থাকবে যে বিভিন্ন আঙ্গিকে গবেষণাটা বাড়ুক, তাহলে আমাদের মেধার অন্বেষণটাও অনেকটা বিস্তৃত লাভ করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার পরের সপ্তাহে আমরা সবাই আবার দেখা হবে। ধন্যবাদ। একদম, সবাই ভালো থাকবেন। নমস্কার।